এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো, এতক্ষণ আমরা জানলাম কি, যে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু তারা কিভাবে শিক্ষা পাচ্ছে এবং সেই শিক্ষাতে কি সুবিধা অসুবিধা হয়েছে। তো সেই শিক্ষাতে যে অসুবিধাগুলো আমরা দেখলাম, যে তারা মূল স্রোতে কিন্তু ফিরে আসতে পারছে না, তারা একাকিত্ব হীনমন্যতায় কিন্তু ভুগছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে কাটানোর জন্য, এই সমস্যাটাকে দূর করার জন্য আরেকটি নতুন টার্ম আনা হলো, যার নাম হচ্ছে সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন। সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন। এই শিক্ষা কি করলো? এই শিক্ষা আগের যারা প্রতিবন্ধী বা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু ছিল তাদেরকে আমাদের স্বাভাবিক শিশুদের সঙ্গে এক জায়গায় ফেলে দিল। আমাদের স্বাভাবিক শিশুদের সঙ্গে এক জায়গায় ফেলে দেওয়া হলো। অর্থাৎ ইন্টিগ্রেটেড এডুকেশন মানে যে সমস্ত শিশুরা শারীরিকভাবে, মানসিকভাবে অল্প পরিমাণ প্রতিবন্ধী তাদেরকে স্বাভাবিক স্কুলে, স্বাভাবিক পাঠ্যক্রমে দেওয়া হলো। অর্থাৎ মেন স্ট্রিমে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো। তো আমাদের যে ভারতীয় ভারতের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি 1986 সালে কি বলছে? যেসব শিশুর শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা কম, মাঝারি প্রকৃতির, তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সাধারণ সম্প্রদায় সাধারণ শিশুদের সাথে তাদের একীভূত করার উদ্দেশ্যে সাধারণ বিদ্যালয়ে অন্যান্য স্বাভাবিক শিশুদের সাথে একত্রে শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে সমন্বিত শিক্ষা। এদের জন্য বিশেষ কিছু না করে তাদেরকে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। স্টিফেন কি বলছে? সমন্বিত শিক্ষা, যেটাকে মেন স্ট্রিম এডুকেশন বলা হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় সামাজিক, নির্দেশনামূলক এবং সময় ভিত্তিক একত্রীকরণ, যেখানে প্রয়োজন অনুযায়ী বিশেষ শিক্ষা সহায়ক যে পরিষেবা তার ব্যবস্থা রাখা হয়, কিন্তু যেটা খুব একটা কার্যকরী হয়ে ওঠেনি। ইউনিসেফ কি বলেছে? ইউনিসেফ বলছে যে এই সমন্বিত শিক্ষা হচ্ছে এমন একটা পদক্ষেপ যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে আমাদের সাধারণ বিদ্যালয় পরিবেশে আনা এবং তাদের যে শিক্ষণের চাহিদা সেটা সাধারণ বিদ্যালয়ে পরিপূরণ করা, কিন্তু তাদের জন্য একটু রিসোর্স রুম এবং রিসোর্স শিক্ষকের সহায়তা দিতে হবে। তাদেরকে মোটামুটি ভাবে পড়ানোর জন্য কয়েকটা শিক্ষকের ব্যবস্থা করতে হবে, কিন্তু যেটা খুব একটা হয়নি, যার জন্যই সমন্বিত শিক্ষা দীর্ঘদিন কিন্তু চলেনি। সমন্বিত শিক্ষায় মেন সমস্যা হয়ে যায় কি, যে প্রশিক্ষণযোগ্য শিক্ষক তোমাকে বা আমাকে যদি এমন একটা স্কুলে দিয়ে দেওয়া হয় যেখানে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু আছে, সাধারণ শিশু আছে, কিন্তু আমি বিশেষভাবে প্রশিক্ষিত না হওয়ায় দুজনকে কিন্তু ট্র্যাকেল করতে পারবো না, আমি কিন্তু দুজনকে ট্র্যাকেল করতে পারবো না। এই সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্য কি? অর্থাৎ যারা মাঝারি এবং অল্প পরিমাণ প্রতিবন্ধী তাদেরকে সাধারণ শিশুদের সঙ্গে, সুস্থ শিশুদের সঙ্গে, স্বাভাবিক শিশুদের সঙ্গে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। ইনক্লুসিভ এডুকেশন আর স্পেশাল এডুকেশন এর মাঝে আছে ইন্টিগ্রেটেড এডুকেশন। যখন ইনক্লুসিভ এডুকেশনটা বলো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনক্লুসিভ এডুকেশনটা কি? তাদের জন্য স্কুলটাকে অনেকটা মডিফাই করে দেওয়া যাতে সাধারণ শিক্ষার্থীদের অসুবিধা না হয়, আবার ওদেরও অসুবিধা না হয়। এইটা হচ্ছে ইনক্লুসিভ। আসবো, এটা সম্পর্কে অনেক বিষয় আছে। তো সাধারণ বিদ্যালয়ে শিক্ষাদানের চেষ্টা করা এখানে, অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের
আলাদা কোনো বিদ্যালয় মানে স্পেশাল যে স্কুলগুলো রয়েছে সেখানে না পাঠিয়ে বাড়ির কাছের কোনো সাধারণ বিদ্যালয়ে ভর্তি করা এবং সাধারণ শিশুদের সঙ্গে বসিয়ে একই শ্রেণীকক্ষে পড়ানোর ব্যবস্থা করা হয়। আর কি, শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার বাধ্যবাধকতা, অর্থাৎ তারা ওই বিদ্যালয় পরিবেশে মানিয়ে নেওয়ার যাতে চেষ্টা করে। আমাদের যে আধুনিক পাঠ্যক্রম, তার যে নিয়ম কানুন, তাকে যাতে মানিয়ে নিতে পারে সেই চেষ্টাটা করা হয়। আগে বিশেষ শিক্ষা গ্রহণ করার পরে যখন সমাজে আসতো, সমাজে মানিয়ে নিতে পারতো না, এখন তাকে স্কুলেই মানানোর চেষ্টা করা হচ্ছে। আর কি, তাদের জন্য একটা রিসোর্স রুমের উপস্থিতি রাখা হয়, যে তাদের জন্য একটু টিএলএম রাখা এবং তাদের যদি কোনো অসুবিধে হয় তখন একটু রিমেডিয়াল ক্লাস করে দেওয়া, এইগুলিই ছিল। মানে এক কথায় নর্মাল বিদ্যালয়ে পড়বে, যদি অসুবিধা হয় তাহলে একজন কোনো টিচারকে একটু ডেকে একটু দেখিয়ে দেওয়া, এই রকম বিষয়টা আর কি। তো এইগুলো হয়েছে কি আমাদের সমন্বিত শিক্ষায়। আর কি, রিসোর্স শিক্ষকের সহায়তা, একটু আগে যেটা বললাম যে শিক্ষক তো আছেই, কিন্তু পাশাপাশি কিছু প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদেরকেও নিয়োগ করা হয়, যাতে তাদেরকে যে সমস্যাগুলো টুকটাক ফেস করে তাদেরকে আলাদা রুমে গিয়ে যাতে একটু শিখিয়ে দেওয়া হয়, মানে তাদের জন্য যে রিসোর্স রুমটা রয়েছে সেখানে যাতে শিখিয়ে দেওয়া হয়, এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো নয়। সামাজিকীকরণের প্রসার ঘটেছে কিছুটা হলো, অবশ্যই অনেক শিশু যারা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলাধুলো তো করতে পারবে, ইশারায় কথা বলতে পারবে, অর্থাৎ স্বাভাবিক শিশুদের সঙ্গে তারা আসার ফলে কিন্তু তারা খেলাধুলো করা পেল, মত বিনিময়ের সুযোগ সুবিধা পেল, এর ফলে তারা অনেকখানি সামাজিক হতে শুরু করলো, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী। আগে যেমন তাদের জন্য অনেক রকমের পরিবর্তন করতে হতো স্কুলে, এখন কিছুটা হলেও অর্থনৈতিকভাবে তাদের সাশ্রয় হচ্ছে, কারণ বিদ্যালয় একই রয়েছে, কাঠামোর খুব একটা হয়নি, শুধুমাত্র একটি রিসোর্স রুম রাখা হয়। মানে বললাম কি, 100টা বাচ্চা পড়ছে, 10টা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা, সেই 10টা প্রতিবন্ধী বাচ্চাকে আলাদা করে নিয়ে একদিন ক্লাস করে দেওয়া, এটাই হচ্ছে এই যে সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন। এটাই এর খারাপ দিকের মধ্যে একটা। আর কি, হীনমন্যতা কিছুটা হলেও হ্রাস পায়, অবশ্যই এটা স্বীকার করতেই হয় যে আমিও অন্যের থেকে আলাদা নই, আমিও একই, এটা তাদের মধ্যে হয় যে আমি অন্যের থেকে আলাদা, এই যে বিচ্ছিন্নতা ছিল তাদের মধ্যে, এটা দূর করে দেওয়া এবং তাদের মধ্যে একটা আত্মমর্যাদা বৃদ্ধি করা হয়। সমন্বিত শিক্ষার কি সুযোগ সুবিধা রয়েছে, কি সুবিধা রয়েছে, একদমই সহজ বিষয়গুলো। এখানে শিশুরা আগে যে বিশেষ বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু সাধারণ বাচ্চাদের সঙ্গে আসার ফলে একটা সাধারণ সিলেবাস, একটা সাধারণ পরিবেশে এসে তারা সামাজিকীকরণ করতে পারছে নিজেদের, অর্থাৎ নিজেকে সমাজবদ্ধ জীব হিসাবে প্রতিষ্ঠা করতে পারছে এবং তাদের যে মানসিক বিকাশ অনেকটা বৃদ্ধি পাচ্ছে। যেটা পরে লেখা আছে দেখো, আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা। একটা সময় তাদের মনেই হতো যে আমাদেরকে আলাদা বিদ্যালয়ে পড়ানো হচ্ছে, এই সেই করে একটা তারা হীনমন্যতায় বা একাকিত্বে ভুগত, এখানে কিন্তু সেই বিষয়টা হচ্ছে না, তাদের মধ্যে আরো 5 জন শিশু যারা স্বাভাবিক, তাদের সঙ্গে শিখতে শিখতে তাদের মধ্যেও কিন্তু একটা আত্মবিশ্বাস বা মানসিক দৃঢ়তা তৈরি হচ্ছে। সাধারণ শিশুদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন কিছুটা হলেও, ওই যে দৃষ্টিভঙ্গি মানে যারা রয়েছে, দৃষ্টি হতে পারে, শ্রবণ হতে পারে, অর্থাৎ অক্ষম শিশু যারা রয়েছে বিশেষভাবে অক্ষম, তাদের প্রতি সাধারণ শিশুদের একটা ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, তাদেরকেও দূরে না ঠেলে দেওয়া হয়। দেখবে একটা বাচ্চা যখন টোটালি সে কোনো বয়েজ স্কুলে পড়ে সে যখন কলেজে যায়, কোয়েড কলেজে যায়, সে মিশতে পারে না, যখন সে কোয়েড স্কুলে পড়ে কোয়েডে যাবে তখন সে মিশতে পারবে ভালোভাবে। এখন যদিও এই বিষয়টা নেই, এখনকার শিশু একদম 5 গুণ এগিয়ে, তারা সবকিছুই মিশতে পারে, কিন্তু আগে এই ঘটনা দেখা গেছে, যারা কোয়েড স্কুলে পড়েছে সে ছেলে বা মেয়ে যখন কলেজে যেত, সরি যখন তারা শুধু বয়েজ বা গার্লস যে কোনো একটা কলেজে পড়েছে, পরবর্তী যখন কোয়েডে যাচ্ছে
তখন তারা কিন্তু নিজেদেরকে অন্যের সঙ্গে মানিয়ে নিতে পারছে না, লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে। আর কি অর্থনৈতিকভাবে এই শিক্ষা কিন্তু অনেকটা সাশ্রয়ী হয়েছে। অনেক আগে যেমন সাইকিয়াট্রিস্ট রাখতে হতো, সাইকোলজিস্ট রাখতে হতো, ঠিক আছে, তারপরে ফিজিওথেরাপিস্ট রাখতে হতো, তারপরে স্পিচ থেরাপিস্ট রাখতে হতো, এত কিছুই রাখতে হচ্ছে না। কয়েকজন খালি একটু ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে শেখাতে পারবে, কয়েকটা স্পেশাল এডুকেটর রাখা হতো, আর একটা মাত্র রিসোর্স রুম রাখা হতো। বাস্তব জীবনের কিন্তু প্রস্তুতি শেখানো হচ্ছে ওদেরকে, যাতে তারা আগে কি একদম আলাদাভাবে শিখিয়ে সমাজে ছেড়ে দেওয়া হলো, কুল কিরানা না খুঁজে তো হাবুডুবু খাবে। এখানে কিন্তু সাধারণ বাচ্চাদের সঙ্গে মিশে 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 একটু পরিমাণ বাস্তব জীবনের দিকে সে কিন্তু এগোতে পারছে, বাস্তব পরিস্থিতিতে বুঝতে পারছে। প্রতিযোগিতামূলক মনোভাব এবং শিক্ষাগত উন্নতি এটা কিন্তু হয়। অন্য বাচ্চাটা আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমাকেও এগোতে হবে, এই আশায়, এই ইচ্ছায় অনেক আগ্রহ বাড়ে এবং তাদের শিক্ষাগত অগ্রগতি অনেকটা বেড়ে যায়। অর্থাৎ প্রতিযোগিতামূলক মনোভাব শিক্ষার্থীর মধ্যে তৈরি হলে শিক্ষার, এটা আমি বলবো কি, এটা আদর্শ প্রতিযোগিতামূলক, সুষ্ঠু প্রতিযোগিতামূলক যদি পরিবেশ তৈরি হয়, সেখানে শিক্ষার্থীর পড়াশোনা কিন্তু অনেক ভালো হয়। আর কি সমানাধিকার যে নীতি তার বাস্তবায়ন ঘটেছে, মানে এডুকেশন ফর অল, সবার জন্য যে শিক্ষা, এই ইন্টিগ্রেটেড এডুকেশন কিন্তু এনে দিয়েছে যে আমি সবাইকে একসাথে নিয়ে পড়ার সুযোগ করে দেব। এর অসুবিধা কি থাকতে পারে, যে এটি আমি একটু আগে বললাম যে লেখা হয়ে গেছে, এই আছে ওই আছে সেই আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর কিন্তু বিরাট একটা প্রভাব দেখা যায়নি। শিক্ষার্থীদের ওপর মানিয়ে নেওয়াটা চাপ সৃষ্টি হয়, তারা ভয়ে স্কুল ছেড়ে দেয়। অর্থাৎ তাদের জন্য বিশেষ স্পেশাল এডুকেটর না থাকার জন্য তারা অন্য শিশুদের সঙ্গে পারছে না, সিলেবাস কমপ্লিট করতে পারছে না, ফলে তারা কিন্তু ড্রপ আউট বা বিদ্যালয় ছেড়ে পালিয়ে যায় বা স্কুল ছুট হয়ে যায়। সাধারণ শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, যেটা বলেছিলাম প্রথমেই, যে বিভিন্ন ধরনের যে সাইন ল্যাঙ্গুয়েজ, ব্রেইল পদ্ধতি, বিভিন্ন যে তোমার ফিজিওথেরাপিস্ট, এই জিনিসগুলো তো সাধারণ শিক্ষক জানে না। সেই বাচ্চাদেরকে কেমন ভাবে পড়াতে হবে, ধরো 90% পড়াবে সাধারণ শিক্ষক, 10% পড়াবে স্পেশাল এডুকেটর। 90% যে পড়াচ্ছে যারা সাধারণ শিক্ষক, তারা তো ওই যে বিশেষ শিক্ষায় প্রশিক্ষিত না হওয়ার জন্য তারা কিন্তু তাদের সঠিক শিক্ষাদান কিন্তু ওই বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের জন্য করতে পারছে না। আর কি শিক্ষাক্রম এবং মূল্যায়ন পদ্ধতির অনমনীয়তা, আগে যেমন করা হতো কি, প্রশ্নপত্র তো আর এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খুব একটা আলাদা করতে পারবে না, যার জন্য কি হয়েছে বিভিন্ন রকমের সমস্যা দেখা গেছে। এই মূল্যায়ন পদ্ধতি, যে পাঠ্যক্রম, এর মধ্যে যে রিজিডনেস ছিল সাধারণ শিক্ষা ব্যবস্থার, সেটা আসার জন্য শিশুরা কিন্তু মানিয়ে নিতে পারছিল না ওই যে শিক্ষা কাঠামো বা পরিকাঠামোর উপরে। আর কি পরিকাঠামোগত ত্রুটি এবং উপকরণের অভাব, আমরা তো বলেই দেই প্রত্যেকটা শিশুর জন্য ভালো ভালো সব রাখতে হবে। আমাদের মতো এরকম একটা তৃতীয় যে বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ, তো তাদের পক্ষে এই বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুকে অত্যাধুনিক ভাবে শেখানো কিন্তু সম্ভব নয়। আমরা সরকারি স্কুলই চালাতে পারছি না ঠিকঠাক করে, একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদেরকে অত্যাধুনিক পদ্ধতিতে পড়ানোটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের অর্থনৈতিক যে স্বাবলম্বী এখনো ততটা হতে পারিনি। আর কি সহপাঠীদের নেতিবাচক মনোভাব এবং বুলিং করা, উপহাস করা, বাচ্চাদের মধ্যে হাসে প্রচুর আছে, দেখবে কেউ হয়তো একটু বেটে, তাকে বিভিন্ন রকম নামে ডাকে। সে যখন একটু দেখতে চাপা রঙের হয়, মানে যাকে বলতে পারি আমরা একটু কালো রঙের হয়ে থাকে, তাকে বিভিন্ন রকম কটূক্তি শুনতে হয়। তাহলে যে মানুষটা প্রতিবন্ধী তাকে কি পরিমাণ শুনতে হয় ভাবনা চিন্তা করো। যার জন্য তারা কিন্তু
ভয়ে বলো, হীনমন্যতায় বলো, অনেক সময় স্কুল যাওয়াই বন্ধ করে দেয়, আর স্কুল যেতে চায় না। আমরা শুনেছি অনেকবার বাচ্চাদের মুখে যে মা আমাকে ওই রকম বলে, আমি কাল থেকে স্কুল যাব না, আমাকে অন্ধ বলে, আমাকে এই বলে সেই বলে। আমি তো অন্ধ ভাষাটা ইউজ করলাম, তাও খারাপ, এর থেকেও খারাপ ভাষা বলা হয়। তোমরা জানো বন্ধুদের এই রকম ভাষা কিন্তু ব্যবহার করা হয়। এই যে সহপাঠীদের যে একটা বুলিং বা হাস্যকর যে মনোভাব, সেটা কিন্তু অনেকটাই তাদেরকে হীনমন্যতার সৃষ্টি করে তাদের মধ্যে, তাদেরকে বিদ্যালয় ছুট হতে বাধ্য করেছে। আর কি উচ্চ ছাত্র শিক্ষক অনুপাত। আগে কি ছিল বলেছিলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়গুলিতে, আমি 2-3 জন বলছিলাম, এখানে 1-2 জন, আমি সেই স্কুলটায় 3-4 জনকে দেখেছিলাম, 3-4 জনের পিছনে একজন করে শিক্ষক। এখানে 50-60 জন, যদিও 50-60 জন হয় না, আমাদের বিদ্যালয়গুলোতে আমরা দেখেছি একসঙ্গে 100 জন, একটাই মাস্টার, সব হো হা করে পড়ছে। আবার কলেজের পাশের ক্লাস অনেকে যারা দেখেছো, 150 জন 200 জন, প্রেজেন্ট হয় না সেই সব ক্লাসে। তো এই যে এত ছাত্র শিক্ষক রেশিও, ঠিক আছে, যার জন্য তাদেরকে উপযুক্ত মানের শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না, এবং তাদের ব্যক্তিগত যে দুর্বলতা, সেই দুর্বলতা দিয়ে কিন্তু মনোযোগ দেওয়া যাচ্ছে না। এটা কিন্তু অনেকটা অসুবিধা। আর কি রিসোর্স পার্সন বা যারা হচ্ছে রিসোর্স শিক্ষক, তাদের কিন্তু অভাব রয়েছে। মানে 1-2 জন করে রিসোর্স শিক্ষক থাকার জন্য তাদের পক্ষে সমস্ত ধরনের যে বাধা বিপত্তিগুলোকে দূর করা অনেকটাই কঠিন বা কষ্টসাধ্য হয়ে পড়ছে। এরপরে আসবো আমরা ইনক্লুসিভ এডুকেশন।